সবুরা বেগম এখনো নিজেকে বিশ্বাস করতে পারছেন না যে মরিয়ম মেয়েটা সত্যি সত্যি চলে গেছে। তিনি বারবার রান্নাঘরে যাচ্ছেন, খাবার দেখছেন, কাজের লোকদের বকছেন, কিন্তু তার কণ্ঠে এখন আর আগে সেই শক্তি নেই। কোথাও একটা অস্থিরতা ঢুকে গেছে। তিনি নিজে নিজেই বললেন, এই মেয়ে ভাবে যেতে পারে না, এত সাহস কোথা থেকে পাইও? কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছে না, কারণ উত্তরটা আসলে বাড়ির প্রতিটি দেওয়াল জানে। রাতভর যে মেয়েটা একা একা 50 জন মানুষের জন্য রান্না করেছে, তার শরীর যতটা ক্লান্ত ছিল, তার চেয়েও বেশি ক্লান্ত ছিল তার ভেতরের অপমানগুলো। সেই অপমানই আজ তাকে মুক্ত করেছে। ইয়াসিন এক সময় রান্নাঘরে কোণে গিয়ে বসে পড়লো। তার হাত এখনো কাঁপছে। সে মনে করার চেষ্টা করে কোথাও ভুল হয়েছিল। মরিয়ম তো কখনো এত বড় কিছু চায়নি। সে শুধু সম্মানটুকু চেয়েছিল, একটু বোঝাপড়া, একটু পাশে দাঁড়ানো মানুষ। কিন্তু সে প্রতিবারই বলেছিল, মা একটু কঠোর, সামলে নাও না ওকে। এই সামলে নাও শব্দটাই আজ তার জীবন সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। ইয়াসিন হঠাৎ উঠে দাঁড়ায়। তার চোখে এবার একটা সিদ্ধান্ত। সে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে মরিয়ম চায়ের দোকান থেকে উঠে দাঁড়ায়। সে কাউন্টারে গিয়ে বিল মিটিয়ে দেয়। তারপর ধীরে ধীরে হাঁটা শুরু করে। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তার মনে আসে পুরোনো দিনের কথা। বিয়ের প্রথম দিন, নতুন বাড়ি, নতুন মানুষ, সবকিছু কত সুন্দর মনে হয়েছিল। সবুরা বেগম তখন বলেছিলেন, এই বাড়ির নিয়ম একটু কঠিন, কিন্তু একবার মানিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। সে ভেবেছিল ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায়, কিন্তু সে ভুল ছিল। সব ভালোবাসা একপাক্ষিক হলে সেটা ধীরে ধীরে দায়িত্বের রূপ নেয়, আর দায়িত্ব একসময় বোঝায় পরিণত হয়। মরিয়ম হাঁটতে হাঁটতে একটা ছোট বাস স্ট্যান্ডের কাছে এসে দাঁড়ায়। সে জানে না সে কোথায় যাবে, শুধু জানে এখন আর পিছনে ফেরা যাবে না। ঠিক তখনই তার ফোনটা আবার বেজে ওঠে। এইবার অচেনা একটা নম্বর। সে ফোনটা ধরলো। ওপাশ থেকে একটা নীরব কণ্ঠ, আপনি কি মরিয়ম? জি, আমি একটা এনজিও থেকে বলছি। আমাদের একটা নারী সাপোর্ট সেন্টার আছে। আপনি কি কোথাও নিরাপদ জায়গা খুঁজছেন? মরিয়ম কিছুক্ষণ চুপ থাকলো, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ। এই একটা শব্দই তার জীবনের দিক পরিবর্তন করে দেয়। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি এসে দাঁড়ায়। মরিয়ম উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। সে জানালার বাইরে তাকায়। পেছনে তার পুরো পৃথিবী ধীরে ধীরে ছোট হয়ে আসছে। অন্যদিকে ইয়াসিন শহরের বিভিন্ন জায়গায় মরিয়মকে খুঁজে বেড়াচ্ছে। ফোন করছে, জিজ্ঞাসা করছে, পরিচিতদের জিজ্ঞাসা করছে, কিন্তু কোথাও কোনো খবর নেই তার। তার ভেতরে প্রথমবারের মতো ভয় জন্ম নিয়েছিল, একটা ভয় সে সত্যি হারিয়ে গেছে। সবুরা বেগম তখন বাড়িতে বসে আছেন। অতিথিরা চলে গেছে। ঘরটা এখন ফাঁকা। শুধু পড়ে আছে অর্ধেক খাওয়া খাবার, নীরব চেয়ার আর কিছু কিছু অস্বস্তি। তিনি ধীরে ধীরে নিজের ঘরে গিয়ে বসলেন। এই প্রথমবার তার মুখে কোনো নির্দেশ নেই, শুধু নীরবতা। আর সেই নীরবতার ভেতর থেকে একটা প্রশ্ন বারবার উঠে আসে, আমি কি খুব বেশি চাপ দিয়েছিলাম? কিন্তু তিনি নিজেকে সঙ্গে সঙ্গে থামিয়ে নেন। তিনি এখনো স্বীকার করতে প্রস্তুত নন, কিন্তু ভেতরের দেয়ালটা প্রথমবার ফাটতে শুরু করেছে। সেদিন সন্ধ্যায় মরিয়ম নারী সাপোর্ট সেন্টারে পৌঁছে যায়। একটা ছোট রুম, পরিষ্কার বিছানা, শান্ত পরিবেশ। কেউ তাকে জিজ্ঞাসা করে না তুমি কেন চলে এসেছো। কেউ বলে না তুমি ভুল। তো এখানে বলা হয় এটা আপনার জায়গা, আপনি এখানে নিরাপদ। এই শব্দটা মরিয়ম বহু বছর শুনেনি, নিরাপদ। সে বিছানায় বসে পড়ে। তার চোখ দিয়ে একবার ধীরে ধীরে পানি পড়তে লাগে, কিন্তু এটা দুর্বলতার কান্না না, এটা মুক্তির কান্না। রাত গভীর হয়। এদিকে শহরের আলো ঝলমল করছে, অন্যদিকে বাড়ি প্রথমবারের মতো শূন্যতা শিখেছে। আর মরিয়ম শিখেছে নিজের জীবনে প্রথমবার নিজের জন্য বাঁচা কাকে বলে। সাপোর্ট সেন্টারে সেই ছোট রুমে রাত নেমে এসেছে ধীরে ধীরে। বাইরের শহরে আলো জ্বলছে, গাড়ির হর্ন ভেসে আসছে দূরে থেকে, কিন্তু এই রুমের ভেতর একটা অদ্ভুত শান্তি। মরিয়ম জানালার পাশে দাঁড়িয়ে আছে। জানালার কাছ থেকে বাইরে চলা জীবনে ছায়া পড়েছে, কিন্তু এখন সে জীবনের কোনো অংশ নেই। তার ভেতর একটা শূন্যতা আছে, আবার সেই শূন্যতার ভেতরেই একটা নতুন শক্তি জন্ম নিচ্ছে। সে প্রথমবার বুঝতে পারছে চলে আসা মানে সব শেষ হয়ে যাওয়া নয়, বরং নিজের শুরুটাকে খুঁজে পাওয়া। বিছানার একটা সাদা চাদর, একটা সাধারণ বালিশ। এই সাধারণতা তার কাছে এক রাজপ্রাসাদের চেয়েও বেশি বড় মনে হচ্ছে, কারণ এখানে কেউ তাকে কাজ শেষ করো, আরেকটু করো, ভুল হয়েছে বলে চাপ দিচ্ছে না। এখানে শুধু একটা বাক্যই বারবার বলা হচ্ছে, তুমি নিরাপদ এখানে। এই শব্দটা মরিয়মের ভেতর বারবার ধাক্কা খাচ্ছিল। নিরাপদ শব্দটা সে বহু বছর শুনেনি। তার জীবনে নিরাপত্তা ছিল শর্ত সাপেক্ষে। ভালো ব্যবহার করলে পাওয়া যেত, না হলে হারিয়ে যেত। সে ধীরে ধীরে বিছানায় বসে পড়ে, চোখ বন্ধ করে ফেলে। কিন্তু চোখ বন্ধ করলে সেই রাতটা আবার ফিরে আসে। ভোর 3টায় রান্নাঘর, 4টা চুলার আগুন, ঘামের গন্ধ, শাশুড়ি ঠান্ডা চোখ, আর ইয়াসিনের নীরবতা। তার হাতটা কেঁপে ওঠে, কিন্তু এবার সে চোখ খুলে ফেলে না। এবার আর সে জায়গায় ফিরবে না। অন্যদিকে শহরের আরেক প্রান্তে ইয়াসিন একা গাড়িতে বসে আছে। গাড়িটা চলছে না। সে নিজে বসে আছে স্টিয়ারিং এর সামনে, কিন্তু মাথা কাজ করছে না। তার চোখগুলো লাল হয়ে গেছে। ফোন হাতে বারবার মরিয়মের নামে ডায়াল করছে, কিন্তু আবার কেটেও দিচ্ছে। তার ভেতরে প্রথমবারের মতো একটা ভয় জন্ম নিয়েছিল। এই ভয়টা আগে কখনো ছিল না, কারণ সে সবসময় ভেবেছিল মরিয়ম কোথাও যাবে না, সে তো এই বাড়িরই অংশ, সে এখানেই থাকবে। কিন্তু আজ সে বুঝতে পেরেছে মানুষ শুধু বাধ্য হয়ে থাকে না, মানুষ চাইলে চলে যেতে পারে, আর চলে গেলে ফিরে আনা সবসময় সম্ভব হয় না। ইয়াসিন ধীরে ধীরে গাড়ি থেকে নেমে আসে। রাতের বাতাস তার মুখে লাগে। সে আকাশের দিকে তাকায়। মনে হয় সে কিছু একটা হারিয়ে ফেলেছে, যেটা খুঁজে পাওয়া আর সহজ না। ঠিক সেই সময় তার ফোনে আবার বাজে। সবুরা বেগম। ইয়াসিন ফোন ধরে। অন্য পাশে শাশুড়ির কণ্ঠ কাঁপছে, কিন্তু সেটাকে তিনি শক্ত করে লুকানোর চেষ্টা করলেন আর জিজ্ঞাসা করলেন, তুমি কোথায়? ইয়াসিন কোনো উত্তর দিতে পারলো না। সবুরা বেগম আবার বলেন, মানুষ আসছিল আজ, তুমি জানো না কি হয়েছে বাড়িতে? ইয়াসিন আস্তে করে বলল, মা মরিয়ম নেই। এই একটা বাক্য শাশুড়ির ভেতরে সব আত্মবিশ্বাস ভেঙে দেয়। কিছুক্ষণ কোনো শব্দ নেই, তারপর হঠাৎ কণ্ঠ কঠিন হয়ে ওঠে, ও নাটক করছে, ও কোথাও যাবে না। ইয়াসিন এবার চিৎকার করে ওঠে, না মা, ও সত্যি সত্যি চলে গেছে। ফোনের উপাশে নীরবতা। এই নীরবতা আগে কখনোই ছিল না। সবুরা বেগমের
জীবনে সবসময় নিয়ন্ত্রণ ছিল, সবসময় নিয়ম ছিল, সবসময় ভয় দেখানোর ক্ষমতা ছিল, কিন্তু আজ সেই ক্ষমতার বাইরে কিছু একটা ঘটে গেছে। একটা মেয়ে রান্নাঘর থেকে শুধু বের হয়নি, সে পুরো সিস্টেম ভেঙে দিয়েছে। রাত গভীর হয়, মরিয়ম ঘুমানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। সে বারবার উঠে বসছে, আবার শুয়ে পড়ছে। তার মনে হচ্ছে সে কি ভুল করেছে, কিন্তু পরক্ষণে সে নিজের হাতের দিকে তাকায়। এই হাত দিয়ে সে শুধু রান্না করেনি, এই হাত দিয়ে সে বছরের পর বছর সহ্য করেছে, নিজেকে হারিয়েছে। তাই এবার সে মাথা নাড়ায়, না এটা ভুল না, এটা শুরু। পরদিন সকালে সাপোর্ট সেন্টারের অফিসে একজন নারী এসে বসে, তার নাম রেহানা আপা। তিনি মরিয়মের ফাইল খুলে বলল, তুমি চাইলে এখানে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং নিতে পারো, নিজের পায়ে দাঁড়াতে পারো। মরিয়ম প্রথমে কিছু বলে না, তারপর আস্তে আস্তে জিজ্ঞাসা করে, আমি কি আবার আগের মতো জীবন শুরু করতে পারবো? রেহানা আপা হালকা হাসেন, আগের মতো না, তার চেয়ে ভালো জীবন কাটাতে পারবে। এই কথাটা মরিয়মের মাথায় বসে পড়ে। তারপর সে ধীরে ধীরে মাথা নাড়ে, হ্যাঁ আমি চেষ্টা করব। অন্যদিকে ইয়াসিন পুরো শহর খুঁজে বেড়াচ্ছে। সে মরিয়মের বন্ধুদের সাথে কথা বলেছে, হাসপাতাল, আত্মীয়, সব জায়গায় খোঁজ নিচ্ছে, কিন্তু কোথাও কিচ্ছু নেই। সে প্রথমবার বুঝছে কাউকে ধরে রাখা মানে শুধু দায়িত্ব না, তাকে বোঝাও। আর সেটা সে কখনোই করেনি। সবুরা বেগম দিন দিন সে নিজের ঘরেই বসে আছেন, ঘরের দেয়ালে তাকিয়ে আছেন। যেখানে মরিয়ম একসময় রান্নার রুটিন লিখে রাখতো, সেখানে এখন খালি জায়গা। হঠাৎ তিনি বুঝতে পারেন বাড়িটা এখন আগের মতো আর নেই। খাবার আছে, চেয়ার আছে, মানুষ আছে, কিন্তু যে প্রাণটা ছিল সেটা আর নেই। সেদিন সন্ধ্যা একটা অদ্ভুত ঘটনা ঘটে। রেহানা আপার অফিসে মরিয়মকেও একটা ছোট গ্রুপে বসানো হয়। সেখানে কয়েকজন নারী তাদের গল্প বলছে, কেউ নির্যাতিত, কেউ ছেড়ে আসা, কেউ হারিয়ে ফেলা। প্রতিটি গল্পের মাঝে মরিয়ম নিজের গল্প খুঁজে পেল। এটা শুধু তার গল্প না, এটা অনেক মেয়ের গল্প। সে প্রথমবার নিজের কষ্টকে ব্যক্তিগত না ভেবে বাস্তবে রূপ দিতে শেখে। রাত, মরিয়ম আবার জানালার পাশে দাঁড়ায়। আজ আর তার চোখে পানি নেই, আজ সেখানে আছে এক ধরনের সিদ্ধান্ত। সে নিজের জন্য একটা খাতা নেয়, সেখানে লিখে, আমি মরিয়ম, আমি এখন নিজের জীবন আবার শুরু করেছি। এই লেখার পর সে থেমে যায়, হাতটা আর কাঁপে না, কারণ এখন সে আর হারানোর মানুষ না, সে আবার তৈরি হওয়ার জন্য একজন মানুষ। অন্যদিকে ইয়াসিন শেষমেশ একটা জায়গার নাম পায়, একটা সাপোর্ট সেন্টার। তার হাত কাঁপতে থাকে। সে বুঝতে পারে সে মরিয়মকে খুঁজে পেয়েছে, কিন্তু এখন প্রশ্ন হলো সে কি তাকে ফিরিয়ে আনতে পারবে, নাকি সে শুধু দূর থেকে দেখবে যেভাবে মরিয়ম প্রথমবার নিজের জীবন খুঁজে নিচ্ছে। রাত তখন আবার গভীর হয়। দুইটা জীবন, একটা ভাঙা পরিবার, একটা নতুন শুরু, আর মাঝখানে একটা অদৃশ্য দেয়াল যেটা আর আগের মতো সহজে ভাঙা যাবে না। ইয়াসিন তখন শহরের অন্য এক প্রান্তে দাঁড়িয়ে আছে। তার সামনে সেই সাপোর্ট সেন্টারের নাম লেখা বোর্ড, ছোট একটা গেট, সাধারণ বিল্ডিং, কিন্তু তার কাছে মনে হচ্ছে এটা যেন কোনো অচেনা জগতের দরজা। তার বুকের ভেতর অদ্ভুত একটা ভয় কাজ করছে। এই ভয় আগে কখনো ছিল না, কারণ সে জানে ভিতরে গেলে সে শুধু মরিয়মকে দেখবে না, নিজের ভেঙে যাওয়া সত্যিটাকেও দেখতে হবে। সে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। রিসেপশনে বসে একজন নারী তাকে জিজ্ঞাসা করেন, আপনি কার সাথে দেখা করতে চান? ইয়াসিন কিছুক্ষণ চুপ থেকে বলে, মরিয়ম, আমার স্ত্রী। নারীটি তাকে একটু থামাতে বলে, তারপর জানায়, এটা সাপোর্ট সেন্টার, আপনি চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, কিন্তু আগে জানাতে হবে সে দেখা করতে চায় কিনা আপনার সাথে। এই কথাটা ইয়াসিনের ভেতরে প্রথম আঘাতের মতো লাগলো। সে দেখা করতে চায় কিনা, এই প্রশ্নটা তার জীবনে আগে কখনো ছিল না, কারণ সে সবসময় ভেবেছে মরিয়ম থাকবে, মরিয়ম মানবে, মরিয়ম সামলে নেবে সবকিছু। কিন্তু এখন সে বুঝছে মানুষ মানে শুধু মানা না, মানুষ মানে সিদ্ধান্ত। ইয়াসিন মাথা নিচু করে বের হয়ে আসে। বাইরে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকায়। এই আকাশে বহুবার মরিয়মকে অবহেলা করেছে, বহুবার তার কথা না শুনে নিজের পথ বেছে নিয়েছে। আজ সেই আকাশে যেন তাকে ফিরিয়ে দিচ্ছে। অন্যদিকে সেন্টারের ভেতর মরিয়ম একটা নতুন কাজ শেখানো হচ্ছে, ছোট একটা স্কিল ট্রেনিং, সেলাই, হ্যান্ডক্রাফট আর বেসিক কমিউনিকেশন। মরিয়ম প্রথমে একটু অস্বস্তিতে ছিল। সে কখনো ভাবেনি সে নিজের জন্য কিছু শিখবে। তার জীবনের ছিল শুধু অন্যের জন্য রান্না করা, অন্যের জন্য বেঁচে থাকা, কিন্তু এখন সে প্রথমবার নিজের জন্য কিছু করছে। শিক্ষিকা তাকে একটা কাপড় দেয়, এটা দিয়ে একটা সাধারণ ডিজাইন ট্রাই করো। মরিয়ম কাপড়টা হাতে নেয়, হাতটা একটু কেঁপে ওঠে, কিন্তু এবার সে হাল ছাড়ে না। সে সুই ঢুকায়। সে প্রথম সেলাইটা একটু বাঁকা হয়। তার পাশে বসে একজন নারী হেসে বলল, সবাই প্রথমে এমনই করে। মরিয়ম হালকা হাসে। এই হাসিটা অনেকদিন পর তার মুখে আসে। সেদিন সন্ধ্যায় সেন্টারে সবাই একসাথে বসে চা খাচ্ছে, কেউ গল্প করছে, কেউ হাসছে। মরিয়ম চুপচাপ বসে আছে। তার ভেতর একটা নতুন অনুভূতি জন্ম নিয়েছে। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো